আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা, জিএম কাদেরকে গণধোলাই। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে রংপুর নগরীর সেনাপারস্থ স্কাইভিউ বাসভবনের সামনে আজ রাত 9:30টার পর এই ঘটনা ঘটে। বর্তমানে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের রসিক সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা হামলার ঘটনা নিশ্চিত করেছে। তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই হামলা করেছে। এর পরপরই পাল্টাপাল্টে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরপর জানাবো, সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব বললেন বিএনপি নেতা দুদু। অন্তর্বর্তীকালীন সরকার না পারলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব, সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছে বিএনপি নেতা দুদু। আমাদের নেতা রাষ্ট্রের, সরকারের, বিএনপি এবং দেশের মানুষের জন্য স্পষ্ট বার্তা দিয়েছে। তিনি আরও দাবি করেছেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। এদিকে কর্মসূচি স্থগিত, খুলছে সোনার দোকান। বাংলাদেশ জুয়েলারি সমিতির বাজুসের সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে মিথ্যা হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে আজ সারা দেশে সোনার দোকান, জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ কর্মসূচি পালিত হয়েছে। তবে ঈদুল আজহাকে সামনে রেখে ন্যায় বিচার প্রত্যাশায় অনির্দিষ্টকালের এই কর্মসূচি অবশেষে স্থগিত করেছে জুয়েলারি অ্যাসোসিয়েশন। জানাবো, জাপান সফরে ডক্টর ইউনূসের ম্যাজিক। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছর বাংলাদেশ থেকে অন্তত 1 লক্ষ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। আজ বাংলাদেশ সেমিনার অব হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। এবং সর্বশেষ জানাবো, ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার। টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম শিকদারের স্ত্রী রুবি আক্তার কণা 38কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে 70 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় স্বপন মিয়া, সজীব দেওয়ান নামে আরও 2 সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। অবশেষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেও বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে হামলা হয়েছে। আজ রাত 9:15টার দিকে হামলার ঘটনা ঘটে। বর্তমানে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের রসিক সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা হামলার ঘটনা নিশ্চিত করে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা করেছে। এরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে বেশ কয়েক দফায় পাল্টা ধার ঘটনা ঘটেছে। এর আগে বিকেলে রংপুরে জিএম কাদেরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপির চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। এরপর সন্ধ্যায় জিএম কাদেরের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত 8টার দিকে প্রেস ক্লাব চত্বরে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয় সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান করে। পরে সেখানে সেনপাড়া স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। হামলার ঘটনার পরপরই জাতীয় পার্টির নেতারা ছুটে এসে
বসে স্কাই ভিউতে। সেখানে তারা অবস্থান নিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় তারা জিএম কাদেরকে গণধুলাই দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো সে সেখান থেকে দ্রুত সরে পড়েছে। সরকার না পারলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব বলেন বিএনপি নেতা দুদু। বিএনপি নেতা দুদু শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। সুতরাং এই সরকার যদি না পারে তাহলে বলে দিক, আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে নেব। আজ লন্ডন থেকে ভার্চুয়ালি তারেক এক বক্তব্য দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। তিনি বলেছেন, আমার নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে, সুতরাং তাকে আহ্বান জানাবো এবছরের ডিসেম্বরের আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। এরপরই বিএনপির নেতাকর্মীরা বেপরোয়া হয়ে ওঠে। তারা জানিয়েছে যে এবার তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে দেরি করে বা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে, তাহলে বিএনপিরা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবে, এমনটাই সরকারকে হুমকি ধামকি দিচ্ছে। অপরদিকে আজ জাপান সফরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, বাংলাদেশে শুধুমাত্র একটি দল বাদে সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চায় না। এদেশের জনগণ নির্বাচন চায় না, শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এমনটাই বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। আর প্রকৃতপক্ষে মাঠের চেহারাও সেটি। শুধুমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো দলই নির্বাচন চায় না, শুধুমাত্র তারাই এককভাবে এদেশে নির্বাচন চাইছে। এছাড়াও বাংলাদেশে আরও বেশ কয়েকটি ইস্যু নিয়ে সংস্কারের 14টি বিষয়ের প্রস্তাব করেছে সংস্কার কমিশন। সেখানেও বিএনপি সরাসরি 11টি বিষয়ে তারা সরকারের পরিকল্পনার বিরোধিতা করছে। কর্মসূচি স্থগিত, খুলেছে সোনার দোকান। বাংলাদেশি জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে মিথ্যা হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে আজ সারা দেশে সোনার দোকান, জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ কর্মসূচি পালিত হয়েছে। তবে ঈদুল আজহা সামনে রেখে এই ন্যায় বিচারের প্রত্যাশায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ভিত্তিহীন মামলায় রাজনৈতিক পরিচয়ে অপপ্রচার চালিয়ে রিপনুলকে হয়রানি করা হয়েছে। তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয় এবং কখনো কোনো রাজনৈতিক পদেও ছিলেন না। এর আগে গত সন্ধ্যা 7:30টায় রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজার এলাকা থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। এরপরই বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশনের সমস্ত পর্যায়ের দোকানের মালিক ও কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। আজ সারাদিন তারা তাদের প্রতিষ্ঠান খুলবে না, এই প্রতিশ্রুতি দিয়েছিল। এরপরই তাদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা সব রকমের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল, কিন্তু এরপর তারা আবার মার্কেট যাচাই বাছাই করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারা এবার জানিয়েছে, আমরা আপাতত আগামী ঈদ পর্যন্ত আমাদের এই জুয়েলারি প্রতিষ্ঠানগুলো খোলা রাখে এবং পরবর্তীতে তারপর বন্ধ রাখবে কিনা সে বিষয়টি তারা এখনো স্পষ্ট করতে পারেনি। জাপান সফরে ইউনূসের ম্যাজিক। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লক্ষ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। আজ টোকিওতে বাংলাদেশ সেমিনার অব হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি মিটিং হয়েছে। সেখান থেকেই জানা গেছে যে বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 1 লাখের বেশি শ্রমিক নেবে জাপান। আর এই চুক্তি স্বাক্ষরিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ম্যাজিকেই এই সফলতা হয়েছে যে তারা বাংলাদেশ থেকে নতুন করে 1 লক্ষ শ্রমিক নিতে চায় জাপানে। আর এটি বাংলাদেশের জন্য অত্যন্ত সুসংবাদ। এমন একটি সময় এমন এক সুসংবাদ এসেছে, সত্যি অনেক ভালো একটি সংবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই। অন্তর্বর্তী
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর বিভিন্ন চমক দেখাচ্ছেন। শুধুমাত্র বিএনপি নামক একটি রাজনৈতিক দল তারাই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে তাড়ানোর নানা রকম ষড়যন্ত্র করছে। আশা করছি তাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। পুরো দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা রেখেছে, সেভাবেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এ অবস্থায় নতুন করে আরও সংকট তৈরি করতে চাইছে বিএনপি নামক একটি রাজনৈতিক দল, যারা ৫ বছর ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্র আবার নতুন করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরোধিতা শুরু করেছে।